আজকের গল্প পলাতকের খোঁজে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের গল্প। আমি প্রলয়, প্রলয় দস্তিদার। না না, টাইটেলটা শুনেই নাক কুচকাবেন না। আমি জানি আমার নামে আর পদবিতে খুবই গরমিল। আজকে আমার কথা বলার জন্যেই আপনাদের এখানে ধরে বেঁধে বসিয়েছি। দয়া করে একটু মনোসংযোগ করুন, কারণ আমার কথা বলবার লোক নেই। কারণ আমি ফেরার। আঁতকে উঠলেন যে? হ্যাঁ, সত্যি। কারণ আমার কথা বলবার লোক নেই, কারণ আমি ফেরার। আঁতকে উঠলেন যে? হ্যাঁ, সত্যিই আমি ফেরার। পুলিশ আমাকে খুঁজছে। খুঁজে পেলেই শ্বশুরবাড়ির ভাত আটকায় কে? আমি খুব নিরীহ সাদামাটা টাইপের ছেলে। নামের সঙ্গে চরিত্রের কোনো মিলই নেই। আমি খুনিও নই, টেররিস্টও নই। একটা পিঁমড়েকে মারতেও আমার হাত কাঁপে। অথবা বুঝতেই পারছেন, এরকম একটা ডরপোক কলজেতে ওসব কাজ এক কথা অসম্ভব। তবুও আমি ফেরার কেন? পুলিশ আমার পেছনে কেন? এ প্রশ্ন তো শ্রোতার মনে উঠবেই। মুখচোরা লাজুক ভীতু স্বভাবের জন্যেই কিনা জানি না, প্রেম টেম আমার হয়নি। তবে সেজন্যে আমার কোনো আক্ষেপও নেই। কেননা শুনেছি অনেক ডাকাবুকো চালাক চতুর ছেলেদেরও নাকি প্রেম হয় না। ওটা একটা অন্য রসায়ন। যে পারে সে এমনিই পারে। বাবা মায়ের উৎসাহ আর কাগজের বিজ্ঞাপনের সাহায্যে ঘরণী জুটিয়ে ফেললাম। মোটের উপর মোহিনী বেশ ভালোই মধ্যবিত্ত বাঙালি পরিবারের যেরকম ঘরোয়া সাদামাটা মেয়ের প্রয়োজন, মোহিনী ঠিক সেই রকমই। খুব ধীর স্থির শান্ত প্রকৃতির। কথা বলে কম। নিজের দায়িত্ব কর্তব্য আপন মনে পালন করে যায়। নিজস্ব নারীকে একটু আলাদা কোনো নামে ডাকতে সব পুরুষেরই স্বাদ চায়। ফুলশয্যা রাতে সেই রকমই একটা নাম একটু গদগদ হয়ে দিয়েই ফেললাম, মণি। কিন্তু মোহিনী তার শান্ত বড় বড় চোখ দুটো মেলে বলেছিল, আমার আসল নামটা ধরেই ডাকবে। কথার মধ্যে কোথায় যেন অনুরোধ নয়, আদেশের সুর ছিল। কেন জানি না, আমার মনে হয়েছিল ওর দৃষ্টির মধ্যে ভালোবাসা নয়, একটা অন্য কিছু ছিল। যেন ও প্রাণপণে একটা কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের 3 বছরের সংসার জীবনে কখনো মোহিনীর কোনো অনুযোগ শুনিনি। সব স্ত্রীরাই শুনেছি কিছু না কিছু বিষয় নিয়ে অভিযোগ করে, মান অভিমান করে। কিন্তু মোহিনী যেন শান্ত পাথর প্রতিমা। তার কোনো উদ্বেগ নেই, অশান্তি নেই, অভিযোগ নেই, অভিমান তো সে করতেই জানে না। অথচ সে আমাদের কি দেয়নি? বাবা মাকে সেবা যত্ন, সংসারকে পরিচর্যা, আর তার এই অবোধ সুবোধ স্বামীটিকে স্নেহ, মমতা, এমনকি শরীরও। শুধু যেটা দেয়নি, থাক, সে গল্প পরে হবে। আমাদের সেই মোহিনীর হঠাৎ এক জটিল রোগ ধরা পড়ল। বিয়ের 3 বছর পরে তার বুকের ভিতর কি এক গ্রন্থি জড়িয়ে যাওয়ায় অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল মোহিনী। ডাক্তার জানালেন অস্ত্রোপচার ছাড়া কোনো রাস্তা নেই। বেশ জটিল ও ব্যয়বহুল চিকিৎসা। তাতে কি আমার মোহিনী সেরে উঠবে? যন্ত্রণামুক্ত হবে? এর চেয়ে বড় আর কি হতে পারে? অপারেশন হলো। চিকিৎসা খাতে ব্যয় করার জন্যে আমার সমস্ত সঞ্চিত পুঁজি ভাঙতে হলো। মোহিনী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো। আমার বুকের ভার নেমে গেল। এর ঠিক 2 মাস পরে কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে দেখি ঘরদোর অন্ধকার। খটকা লাগলো। মোহিনী কোনোদিন তো আমাকে না বলে একলা কোথাও যায় না। তবে আজ হবে হয়তো খুব জরুরি কোনো কাজ হঠাৎ এসে পড়েছে। আমার মোবাইলও হয়তো সেই সময় এঙ্গেজ ছিল, তাই হাতড়াতে হাতড়াতে আলোটা জ্বালালাম। এই 3 বছরে মোহিনী অভ্যেসটা খারাপ করে দিয়েছে। নিজের ঘরে আলো জ্বালাতে ও এখন হাতড়াতে হয়। টেবিলের উপরে ব্যাগটা রাখতে যাব, হঠাৎ একটা সাদা কাগজে চোখ পড়ল। বিনা সম্বোধনের 2-4 লাইনে অতি সংক্ষিপ্ত চিঠি। চিঠি না বলে চিরকুট বলাই ভালো। তবে কাগজের মাপটা বড় আর বেশিরভাগ অংশটাই সাদা শূন্য। ওই ছোট্ট লেখনীটুকু ওই শূন্যতাকে যেন উপহাস করছিল।
মোহিনীর হাতের লেখা আমি চিনতাম না, তলায় নাম না থাকলে বুঝতেও পারতাম না। ওই যে বলেছিলাম, মোহিনী আমাকে সবই দিয়েছে, দেয়নি শুধু ভালোবাসা। ওইটুকু তার পুরনো প্রেমিকের জন্যে বুকের লকারে জমা করে রেখেছিল। হঠাৎ করে লকারটার চাবি আটকে গিয়েছিল। চাবি ঠিক হতেই সব ফিরে পেয়েছে সে। আমার কাছ থেকে পার্থিব কোনো জিনিসই নিয়ে যায়নি মোহিনী, শুধু তার গয়না কটা আর তার মায়ের দেওয়া শাড়ি কটা নিয়ে গেছে। ওগুলোতে তার সম্পূর্ণ অধিকার। অথচ সে ফেলে গেল আমাকে, আমার ভালোবাসাকে। সামান্য পার্থিব বস্তুর প্রতি তার অধিকার কায়েম রাখল। অথচ এই অপার্থিব ভালোবাসার প্রতি তার কোনো অধিকারের শর্ত সে প্রয়োগ করল না। সব কিছু মিটমাট হয়ে গেল মিউচুয়ালি। কোর্টে মোহিনী এসেছিল তার ভালোবাসার মানুষটির সঙ্গে। কি সুন্দর লাগছিল তাকে, হাসছিল, কথা বলছিল যেন এক উচ্ছ্বসিত বালিকা। এতদিনে উপলব্ধি করলাম আমি কত বোকা। মোহিনীর শান্ত স্তব্ধ সমাহিত রূপকেই ভালোবাসা বলে ভুল করেছি। আসলে প্রাণোচ্ছলতাই নারীর ভালোবাসার প্রকাশ। কোর্টের বাইরে এসে আমার কাছে ক্ষমা চেয়েছিল মোহিনী। বলেছিল চাপের কাছে, পারিপার্শ্বিকের কাছে সে নতজানু হতে বাধ্য হয়েছিল, কিন্তু যাকে ভালোবাসে না তার সঙ্গে চিরকাল অভিনয় করে যাওয়ার মতো মিথ্যেচার সে করতে পারবে না। আমি কিছু বলতে পারিনি, শুধু ঠিক আছে এই শব্দটুকু ছাড়া। মনে মনে বলেছিলাম, মিথ্যেটাকে সত্যি ভেবে আমার যে অনেক লাভ হয়েছিল মোহিনী। ওই মিথ্যেটুকুই যে আমার ঘরের অন্ধকারে আলো হয়েছিল। সময়ের সবচেয়ে বড় দোষ হলো সে কারোর জন্য অপেক্ষা করে থাকে না, বড়ই অধৈর্য তার আসা যাওয়া। আবার সময়ের সবচেয়ে বড় গুণ হলো সে সব ক্ষতকে ভুলিয়ে দিতে পারে। সময়ের মতো এত বড় ওষুধ আজও পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারেননি। হুড়ুম দুড়ুম করে সময় পেরোতে লাগলো, আর আমিও সময়ের সঙ্গে দৌড়তে দৌড়তে পার করে দিলাম আরও 4টে বছর। ফিকে হয়ে গেল ব্যথার রং, আবছা হয়ে গেল মোহিনীও। যন্ত্রণাদায়ক দগদগে ঘাটা সেরে এলেই বুঝি আবারও নতুন জুতোয় পা গলাতে ইচ্ছা করে। নইলে এমন একটা তীব্র অভিজ্ঞতার পরেও রঞ্জার প্রেমে পড়লাম কি করে? আসলে যে পাখির একবার ডানা ছেটে দেওয়া হয় তারা যতই ঝটপটাক আকাশের স্পর্শ কোনোদিনই পায় না। তখন ওই খাঁচাটাই সবচেয়ে নিরাপদ আকাশ। আমার মনের অবস্থাও ওই ডানা কাটা পাখির মতোই। কিছুতেই আর সংসারে আবদ্ধ হব না ভেবেও প্রেমে পড়ে গেলাম। এতদিনে যে জিনিসটা আমার কাছে অধরা ছিল সেই মাধুর্যের কাছে ধরা পড়ে গেলাম এই 38 বছর বয়সে। আমি নিজেই খুব বিস্মিত হয়েছিলাম মনের বিচিত্র গতি দেখে। বাবা মায়েরও সায় ছিল, কারণ তাদের একমাত্র পুত্রের এই দুরবস্থায় তারাই ব্যথিত হয়েছিল সবচেয়ে বেশি। অতএব 2 2 4 রঞ্জাকে বিয়ে করেই আনলাম। রঞ্জাবতীও অভিজ্ঞ, বিবাহিত এবং একটি কন্যা জননী। মা বাবা খুশি হলেন পুত্রবধূর সঙ্গে একটি নাতনিকেও এক্সট্রা পেয়ে। রঞ্জাবতী সত্যি সুন্দরী, চৌখোস, বুদ্ধিমতী এবং আগেই বলেছি সংসারের অভিজ্ঞা। বিয়ে হয়ে এসেই আগোছালা সংসারের হাল ধরল সে, আর ছড়িয়ে ছিটিয়ে পড়া আমাকেও বেশ মনের মতো করে গুছিয়ে নিল। আমি তো নৌকার যাত্রী মাত্র, হাল ধরে সংসার সমুদ্র পার করা আমার কম্য নয়। তাই সেভার রঞ্জা নিজে থেকেই কাঁধে পেতে নিল। বাবা মাও নিশ্চিন্ত মনে দেশের বাড়িতে গেলেন, কারণ তারা ছেলের মুখে আবার হাসি দেখেছেন। প্রসঙ্গত বলে রাখি, এটা আমার মথুরা কর্মক্ষেত্র, জন্মক্ষেত্র বিন্দ্রাল, বীরভূম। তবে আমি কৃষ্ণ হতে পারিনি, রাধাও নই, আয়ান ঘোষও নয়। তবে আমি কি? ভাবতে গেলে ভয় হয়। মনে হয় নিজেকে খুঁজে দেখলে হয়তো কোথাও আমার কণামাত্র অস্তিত্বটুকুও পাবো না। আমার এক উকিল বন্ধু ছিল, বয়োজ্যেষ্ঠ হলেও সে আমার দাদা কাম বন্ধু। এ বিয়েতে একমাত্র অখুশি হয়েছিল সেই। তবু আমার মুখের দিকে তাকিয়ে খুশি হবার চেষ্টাটুকু করেছিল। বেশ চলছিল। রঞ্জা একটু বেশি মাত্রায় আধুনিক, টাইট প্যান্ট, শর্ট শার্ট পরত। হ্যাঁ, বিয়ের 6 মাস পর থেকেই। আমার তাতে আপত্তি ছিল না। মানুষের তো একটাই জীবন,
শখ আহ্লাদ থাকলে পূরণ করে নেওয়াই ভালো। শুধু একটু খটকা লাগলো যখন রঞ্জা লোকাল পার্টি অফিসে যাতায়াত করতে শুরু করলো। কিছুদিন পরে পার্টির মেম্বারশিপ নিল, আমাকে না জানিয়েই। প্রতিবেশিনীর মুখে থেকে সংবাদটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল। একটা সুতীক্ষ্ণ অভিমানের ফলা মনের মধ্যে গেঁথে রইল। সময় যতই এগিয়ে চলল, রঞ্জার ওদিকের ব্যস্ততা ততই বাড়তে থাকলো। আর ঘরকন্না ক্রমশই কমতে কমতে তলানিতে এসে ঠেকল। এমনকি নিজের মেয়েকে পর্যন্ত অবহেলা করতে শুরু করলো। যদিও আমি খুব ঠান্ডা মেজাজের লোক, প্রলয় নামের সঙ্গে আমার চরিত্রের বিন্দুমাত্র মিল নেই, তবুও ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একদিন রাত্রে বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে ফেললাম। এটা কি বাড়ি না হোটেল? যখন ইচ্ছা যাচ্ছ, যখন ইচ্ছে আসছো। আর এসব কি? ঘর সংসার সন্তান সব ফেলে সারাদিন পার্টি করা? তুমি কি নেতা হবে না মন্ত্রী? কেন, হলে খারাপ কি? আর পার্টি করলেই কি খারাপ? নিরুত্তাপ উত্তর রঞ্জার। ওর এই নিরুত্তেজ অবহেলাময় উত্তর আমার মাথায় আগুন জ্বালিয়ে দিল। বেশ জোরেই বললাম, একটা কথাও বলবে না? আমি চাই না তুমি এইসব পোশাকে ঘুরে বেড়াও বা ওই নোংরা নোংরা নেতাদের সঙ্গে ওঠা বসা করো। কাল থেকে তুমি আর ওখানে যাবে না। দেখলাম কদিন বেশ লক্ষ্মী মেয়ের মতো সংসারে মন দিয়েছে রঞ্জা। হাসি মুখে আবারও ঘর কান্না করছে মনোযোগ দিয়ে। মনে মনে ভাবলাম, ওষুধ কাজ দিয়েছে তাহলে। তখনও বুঝিনি ছোট গল্পের পিছনেও একটা বড় গল্প থাকে লুকিয়ে। মাঝে মধ্যেই রঞ্জা এখানে ওখানে ফোন করে, আমি অত মাথা ঘামাই না। তাছাড়া সারাদিন বাড়ির কাজ করে দু চারটে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতেই পারে। কিন্তু সপ্তাহ দুয়েক পরে লম্বা একটা চিঠি এলো। সঙ্গে এলেন পার্টির দুই হর্তাকর্তা ব্যক্তি। অভিযোগ বধূ নির্যাতন। কে বধূ, কার নির্যাতন বুঝে ওঠার আগেই চোখে পড়ল রঞ্জার ক্রূর কুটিল হাসি। অর্থাৎ আমারই খেয়ে আমারই পড়ে আমারই ঘরে আগুন দেওয়া। যার শিল যার নোড়া তারই ভাঙি দাঁতের গোড়া। কি অপূর্ব ছন্দবন্ধন! আর এই সংসার করার জন্যেই নাকি লোকে হেদিয়ে মরে। 5 লক্ষ টাকা খোরপোশ ও ডিভোর্স দুটোই দিতে হবে। কোটের কালো জামারাও কেমন যেন সন্দেহের চোখে দেখতে লাগলো। একই লোকের দুবার ডিভোর্স! নির্ঘাত বদলোক। ডিভোর্স দিতে রাজি থাকলেও 5 লক্ষ টাকা আমার পক্ষে স্বপ্নেও দেওয়া সম্ভব ছিল না। পার্টির লোকেরা আমার হাজতবাসের জন্যে উঠে পড়ে লাগলো। সবচেয়ে বেশি সচেষ্ট ও সক্রিয় হয়ে উঠল আমার স্ত্রী রঞ্জাবতী। যতই হোক, বধূ নির্যাতনের মতো অভিযোগ তো শাস্তি দিতেই হবে। যদিও সকলেই জানতে পেরেছিল এটাই নাকি ওর পেশা। ওর আগের স্বামী ছিলেন একজন ডাক্তার, তাকেও এইভাবেই ফাঁসিয়ে 3 লাখ টাকা কবজা করেছে। সময় আরও এগিয়েছে, তাই আমার বেলায় হিসেবের অঙ্কটাও বেড়েছে। আমার উকিল বন্ধু, আমার বাবা মা, কাউকে কিছু না জানিয়ে আমি পালালাম রাতারাতি। তাছাড়া আমি আর কোনো রাস্তা দেখিনি। পরের দিন পুলিশ এসে হাতে দড়ি পরিয়ে সর্বসমক্ষে ধরে নিয়ে হাজতবাস করাবে, এ আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্কজনক অধ্যায়। এ আমি হতে দেব না। যে যাই ভাবে ভাবুক, আমি জানি আমার বাবা মা, আমার বন্ধু সুবিমল আমাকে খুঁজছে, আপ্রাণ চেষ্টা করছে আমাকে ফিরিয়ে আনার, আমাকে বাঁচানোর। কিন্তু আমি ধরা দেব না, কিছুতেই না। আমার জীবন আমাকে বারবার আঘাত করেছে। হয়তোবা আমারই বোকামি ছিল কোথাও। আমার বুকের অন্ধকারে নিরাশার পাখিটি ছটফট করছে। ও এখন আকাশ খোঁজে না, খাঁচাও না, শুধু পালিয়ে বেড়ায়, পালিয়ে বেড়ায়। পথে প্রান্তরে মাঠে ঘাটে আকাশ বাতাসে শুধু খুঁজে বেড়ায় প্রলয় দস্তিদার নামের সাদা মাটা ভালো মানুষের ছেলেটাকে। কিন্তু কোথাও খুঁজে পায় না। প্রলয় যে ফেরার হয়ে গেছে। গল্পটি সম্পূর্ণ শোনার জন্যে ধন্যবাদ।